যদিও শঙ্করপুর গ্রামে ৩-৪টে আটার চাকি ছিল, তা সত্ত্বেও সবাই রামলালের দোকান থেকেই আটা কিনতে পছন্দ করত। গত দুদিন কোথায় ছিলে রামলাল? শালির বিয়ে ছিল তাই অন্য গ্রামে গেছিলাম দাদাবাবু। আচ্ছা, তাই জন্য দুদিন দোকান খোলোনি। দাও 10 কেজি আটা দিয়ে দাও তো। কাল তুমি দোকান খোলোনি, অন্য দোকান থেকে 1 কেজি আটা নিতে হলো। এত বাজে যে কেউ রুটি খেলোই না বাড়িতে। তোমার চাক্কির আটার ব্যাপারই আলাদা, গ্রামের অন্য কারো আটার সঙ্গে তুলনাই হয় না কোনো। তাহলে এবার আপনি বুঝলেন তো দামি আর সস্তার আটার মধ্যে ফারাক। আপনি বলেন না আমার দোকানের আটার দাম কেন বেশি অন্য দোকানের থেকে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আমি একদিনের জন্য কোনো গ্রাহককে চাই না, আমি চাই যে আমার খদ্দেররা যেন আমাকে ছেড়ে কোথাও না যায়। আর আমি আমার খদ্দেরদের পছন্দ আর স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখি। হ্যাঁ, হয়তো আমি একটু দামি আটা বিক্রি করি, কিন্তু টপ কোয়ালিটির গম ব্যবহার করি আমি। বেশিরভাগ গ্রামবাসীদের কাছেই রামলালের দোকানের আটা প্রথম প্রাধান্য ছিল। সবাই প্রত্যেক মাসে প্রায় 20 কিলো করে আটা কিনত। আর ভালো গমের আটা কিনে রামলালও ভালো উপার্জনই করত। রামলালের বিয়ে 2 বছর হয়েছে। মা শান্তিদেবী আর স্ত্রী উর্মিলাকে নিয়ে সে বেশ সুখেই ছিল। আরে বাবা, আজকে আসতে এত দেরি করে দিলি? মা, গম পরিষ্কার করাতেই সময় লেগে গেল। তুমি তো জানোই আমি চোখের সামনে রেখে গম পরিষ্কার করাই, তবেই আমার শান্তি হয়। আরে তুমিও না পারো বটে, কর্মচারীরা আছে, ওদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে নাও। তোমাকে দাঁড়িয়ে থাকতে হয়? উর্মিলা, কাজ করানোর জন্য সঙ্গে দাঁড়াতে হয়, না হলে কর্মচারীরা তাড়াহুড়োর মধ্যে কাজ করে। আমি থাকলে ওরা ঠিকঠাকভাবে গমটাকে পরিষ্কার করে। আমি চাই না আমার ভুলের জন্য আমার কাজ খারাপ হোক। গ্রামের সমস্ত খদ্দেররা আমার সততা আর আমার কোয়ালিটির জন্যই তো আমার কাছে আসে। একদম ঠিক বললি রে বাবা। সততা দিয়ে করা কাজ সফলতা নিয়ে আসবেই। আর যদি কোনো কাজে বেইমানি এসে যায়, তাহলে ধরে নাও সেই কাজ গেল। আমার ছেলে সততার সাথে কাজ করে এসছে, আর সারা জীবন তাই করবে। আর ভগবান ওকে সবসময় এরকম সফলতাই দেবে। রামলাল আর তার মা সবসময় সততার ওপর খুব বিশ্বাস করত। তাই রামলালও তার কাজ সবসময় সততার রাস্তাতেই করে আসত। একদিন রামলালের শালী তার বাড়িতে থাকতে আসে, যার কিছুদিন আগে বিয়ে হয়েছিল। আর এর মধ্যেই রামলালের একটা অ্যাক্সিডেন্ট হয়, যাতে ওর পায়ে খুব আঘাত লাগে। তাই রামলাল হাঁটতে পারত না, কিন্তু দোকানে তো বসতেই হবে। দিদি, যতদিন জামাইবাবু সুস্থ না হচ্ছে ততদিন ব্যবসাটা আমরাই সামলে নিই। আমি তো এখনো 1 মাস রয়েছি। হ্যাঁ, এটাই ঠিক হবে। কাল থেকে আমরাই ব্যবসাটা সামলে নেব। কি গো, ঠিক আছে তো? করতে পারবে তোমরা? অনেক ভাবনা চিন্তা করে কিন্তু সব কাজ করতে হয়। পুরনো খদ্দেররা আছে, ওদের যেন কোনো অসুবিধা না হয়, সেটা একটু দেখতে হবে। তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। আরে রামলাল, শরীর কেমন আছে? পায়ের হাড়ে ফ্র্যাকচার হয়েছে, তাই একটু সময় তো লাগবেই সুস্থ হতে। ডাক্তার বললো আরাম করতে। আরে তোমার দোকান থেকে সবাই আটা কিনতো, কিন্তু এখন তো সবার খুব অসুবিধা হচ্ছে। সবাই এই অপেক্ষা করেই আছে কবে তুমি সুস্থ হবে আর আমরা আটা কিনবো। বাকি আটা না মুখে দেওয়া যায় না। দাদা, আপনি একদম চিন্তা করবেন না। ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমরাই দোকান সামলাবো। আপনারা সবাই আটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি চলি। হ্যাঁ, ওই লোকটি চলে গেলে উর্মিলার শাশুড়ি উর্মিলার প্রশংসা করে আর ওকে বুঝিয়ে বলে যে, দেখো বৌমা, আমি খুব খুশি যে বিপদে তুমি তোমার স্বামীর পাশে রয়েছো। কিন্তু একটা কথা মনে রেখো, আমার ছেলে যেভাবে সততার সাথে ব্যবসা চালিয়ে এসছে, তোমাকেও কিন্তু সেটাই করতে হবে, যাতে আমাদের এই ব্যবসা ঠিক সেইভাবেই চলে, এতদিন যেভাবে চলে আসছে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আন্টি, আমিও তো দিদির সাথে আছি, দিদির কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এটাও ঠিক কথা। উর্মিলার একা লাগবে না, তোমরা দুজন মিলে কাজটা সামলে দিতে পারবে। রামলাল উর্মিলাকে সমস্ত কাজ বুঝিয়ে দেয়। আর পরের দিন থেকেই উর্মিলা নিজের বোন কমলাকে নিয়ে দোকানে বসে পড়ে। আর তাতে খদ্দেররাও খুশি হয়। যাক, ভাগ্যিস তোমাদের দোকানটা খুললো, নাহলে তো আমি ভেবেছিলাম অন্য দোকান থেকে আটা কিনতে হবে, আর তাতে তো রুটি ভালো হয় না। আর আপনাদের অন্য দোকানে যেতে হবে না, আমি এখন রোজই দোকান খুলবো, আর আপনারা রোজই আটা পাবেন। এটা তুমি খুব ভালো করলে গো। রামলাল বাবুর কপাল খুব ভালো যে তোমার মতো স্ত্রী পেয়েছে। যাকে দাও, 20 কিলো আটা দাও তো। দাও, তাড়াতাড়ি দাও, বাড়িতে গিয়ে আবার রুটি করতে হবে যে। দিদি, তুমি টাকা নাও, আমি আটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই আটাটা মেপে দে। আর রাজু কেন আসছে না? ও কি জানে না যে আমরা দোকানটা খুলেছি? আচ্ছা, যাওয়ার সময় রাজুকে বলে যাব, যাতে ও কাল থেকে দোকানে আসে। রাজু ছিল রামলাল বাবুর দোকানের কর্মচারী। দোকান বন্ধ ছিল বলে সেও বাড়িতে বসেছিল। তাই উর্মিলা যাওয়ার সময় রাজুকে বলে গেল। পরের দিন থেকে রাজুও উর্মিলার কমলাকে সাহায্য করার জন্য দোকানে আসতে লাগলো। উর্মিলা দিদি, গম শেষ হয়ে গেছে, আর বেশি দিন চলবে না, গম কিনতে যেতে হবে।
ঠিক আছে, কাল তুই আমাদের সাথে যাবি, আমরা গম কিনে আনবো। আরে দিদি, গম নিয়ে এসে ধুতে হতে হবে। ওটা আমরা পরে দেখব, আগে কিনে তো আনি। পরের দিন উর্মিলা আর কমলা রাজুকে নিয়ে ওই দোকানে গম কিনতে গেল যেখান থেকে রামলাল কিনতো। এই গমের তো অনেক দাম বেশি, এর থেকে সস্তায় গম নেই? হ্যাঁ, রামলাল বাবু এই গমই নিয়েছেন। একটু দামি, কিন্তু এই গমের আটা খুব ভালো হয়, উনি এটাই নেন। দিদি কথা শোনো, এদিকে এসো। হ্যাঁ, কি হয়েছে বল। শোন দিদি, জামাইবাবু না বোকা, এত দামি গম কিনে আটা করে বিক্রি করে। তার থেকে আমি বলি কি, সস্তায় গম কিনে আটা বানিয়ে বেশি দামে বিক্রি করতে। জামাইবাবু সততার কথা তো সবাই জানে, তাই কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, তাহলে সস্তার গমই কিনে নি, আর সস্তার গম দিয়ে আটা বানিয়ে বেশি দামেই বিক্রি করব। উর্মিলা কমলার কথা শুনে সস্তার গম কিনে নিল আর ওগুলো পরিষ্কার না করেই দোকানে রেখে দিল। হ্যাঁ উর্মিলা দিদি, আপনি গমগুলোকে ধুতে দিলেন না? পাথর নুড়ি থাকলে তো একসাথেই পিষে যাবে। শোন রাজু, এখন এসব করার সময় নেই, পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে। রাজু, তুই এখানে কাজ করিস, আর বেশি কথা বলবি না, বেশি কথা বললে তোর জায়গায় অন্য লোককে কাজে নিয়ে নেব, যে চুপ থাকবে। শেষে রাজু যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হলো। আরে রাখুন নিজের আটা, এটা সেই আটাই নয় যেটা রামলাল বাবু আমাদের ব্যস্ত। এটা বড্ড সস্তা, এত বাজে রুটি হয়েছে এই আটা দিয়েছে, কি বলবো। রুটি একেবারে চামড়া চটি হয়ে গেছে, আর সাথে নুড়ি কাকড়ও চলে আসছে মুখে। আরে দিদি, সস্তার রুটি খেতে হলে এই দোকান থেকে আটা কিনবো কেন? আমরা তো এখানে আসতাম যাতে একটু ভালো আটা কিনতে পারি, আর আপনি তো সস্তার আটা বেশি দামে পাচ্ছেন। নিন, আমারটাও ফেরত নিয়ে নিন। ওই দিন উর্মিলার খুব খারাপ লাগে। ওর মাত্র একটা ভুলের জন্য সবাই খারাপ আটা ফিরিয়ে দিয়ে যায়, আর তাতে ওর অনেক লোকসান হয়। দিদি, কোথায় যাচ্ছিস? শোন, আমি দামি আর ভালো গম আনতে যাচ্ছি, যাতে আমি সেই আটা বিক্রি করতে পারি যেটা তোর জামাইবাবু করত। রাজু, আমার সাথে চল, এই সব গম ফিরিয়ে দেব, আর তোর দাদা যে গম আনতো সেটাই কিনে আনবো। আর এবার গমকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেই পিষবি, যাতে কোনো গন্ডগোল না হয়। কমলা, তুই দোকানে বস, আমি রাজুকে নিয়ে যাচ্ছি। উর্মিলা এটা ভালো করে বুঝতে পেরেছিল যে আজকের ভুলটা ও যদি দ্বিতীয়বার করে তাহলে ওর স্বামীর সম্মান আর ব্যবসা দুটোই নষ্ট হবে। তাই সে নিজের ভুল শুধরে নিল, আর সে খারাপ আটা বিক্রি করা বন্ধ করে দিয়ে সেই আটা বিক্রি করলো যেটা রামলাল করত। আর এর ফলস্বরূপ রামলাল যখন দোকানে এলো তখন দেখলো ওর ব্যবসা ঠিক আগের মতোই চলছে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে অসৎ পথে রোজগার তো হবে, কিন্তু সেটা সবসময় থাকবে না। তাই সবসময় সততার রাস্তা অবলম্বন করো, যা তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। পলাশপুর গ্রামে জগমোহন, তার বউ সোমা এবং ছোট্ট মেয়ে গুড্ডির সঙ্গে থাকত। জগমোহনের কাছে জমি থাকলেও সে জমি চাষের অযোগ্য ছিল। বাড়ির খারাপ পরিস্থিতির কারণে তার বাড়িতে থাকা গরুও তাকে বিক্রি করতে হয়। বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ দেখে তার বউ সোমা তাকে বলে, তুমি আমার কথাটা শোনো গো, আমাকে জমিদারের বাড়িতে কাজ করতে দাও। ওই বাড়িঘর পরিষ্কার করার কাজই তো করতে হবে। কি হয়েছে বলো তো, ওই কাজটুকু যদি আমি করি সংসার খরচটুকু তো চালিয়ে নিতে পারবো ওর থেকে। এরকম করে বলো না গো, তোমার এই কথা যে আমার হৃদয়কে খুব আঘাত করে। সোমা, তুমি জানো না গো, ওই জমিদারের নজর ঠিক কতটা নোংরা। ওর বাড়িতে কাজ করা সমস্ত স্ত্রীদের ওপর কুনজর দেয়। তাই আমি চাই না তুমি ওখানে গিয়ে ওর কুনজরের শিকার হও। না না, এটা আমি সহ্য করতে পারবো না, আর আমি গ্রামে কাউকে মুখও দেখাতে পারবো না। তাই তুমি ওখানে কাজ করতে যাবে না, এটাই আমার শেষ কথা। জগমোহন সবসময়ই চিন্তা করত, কারণ সে তার বউ আর বাচ্চাকে ভালো করে দুমুঠো খাবারও দিতে পারত না, আর তারা ছেঁড়া জামাকাপড় পরেই দিন কাটাত। জগমোহন প্রায়ই গ্রামের লোকের কাছে সাহায্য চাইতে যেত, যদি কেউ তার জমিতে একটু ট্র্যাক্টর চালিয়ে দেয় কিংবা কারো লাঙল আর গরু দেয়, কিন্তু কেউই তাকে সাহায্য করত না। তাই সে নিজের হাতে জমিতে কোদাল চালাতে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও সে কোদাল চালাতে থাকে, কারণ তার মাথায় তার পরিবারের কথাই আসছিল। ওদিকে গ্রামের জমিদার জগমোহনের দিকে শকুনের নজরে তাকিয়েছিল, কারণ জগমোহন তার কাছে সাহায্য চাইতে এলেই সে তার জমিটা কেড়ে নেবে। সে জগমোহনের সঙ্গে দেখা করলে একটা কথাই বলতো, এই জগমোহন, তোকে কতবার বললাম না, জমিটা আমার কাছে বেচে দে, তোকে ভালো দাম দেবো, বেচে দে না। না জমিদার বাবু, টাকা তো একদিন শেষই হয়ে যাবে, কিন্তু এই জমি যে আমার পূর্বপুরুষদের স্মৃতি।
এই বলে জগমোহন চলে যায়। কিছুদিন কাটার পর জগমোহনের বউ সোমা তাকে বলে, বলছি শোনো, ঘরে চাল ডাল তেল কিচ্ছু নেই খাওয়ার মতো। এখন আমরা কি খাবো বলো তো? মেয়েটাকে কিছু একটা করে দাও, আমি না হয় খালি পেটে ঘুমিয়ে পড়ব। কিন্তু তুমিও তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমারও তো খিদে পেয়েছে, তাই না? খিদে তো পেয়েছে গো, কিন্তু পকেটে যে বাজার থেকে আটা কেনারও পয়সা নেই। আর জমিটা এতটাই অনুর্বর যে একটা ঘাসও জন্মাচ্ছে না। নিজের স্বামীর এমন অবস্থা দেখে সোমার খুব খারাপ লাগে, আর সে স্বামীর কথাগুলো মনে করে তাদের উঠোনে হওয়া ঘাসের দিকে তাকায় আর সেগুলোকে তুলে এনে জলে সিদ্ধ করে। তারপর ঘাসগুলোকে শিলনোড়ায় বেটে তাতে লবণ হলুদ আর মশলা মেশায়। তারপর সেটি রুটির আকারে তৈরি করে চাটুতে বসিয়ে ঘাসের রুটি তৈরি করে। এই নে মা, এটা খা। আমাকে ক্ষমা করিস রে মা, এই ঘাসের রুটি বানানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাতে কি হয়েছে মা? আমাদের মাস্টার মশাই বলেন, আমাদের মহারানা প্রতাপ যখন জঙ্গলে ছিলেন তখন তিনি এমন রুটি খেয়েছিলেন, তাই আজ আমরাও খাবো এটা। একদম ঠিক বললি রে মা। রেনু আর জগমোহন সেই ঘাসের রুটি মুখে দিয়ে সোমাকে বলে, বাহ মা, এটা তো খেতে খুব সুন্দর। হ্যাঁ, এটা যে খেতে দারুণ হয়েছে। এই শুনে সোমা কেঁদে উঠে বলে, আমি জানি এটা এতটাও ভালো না, তোমরা আমার মন রাখার জন্য এমন করে বলছো। এরপর যখন তারা তিনজনই কাঁদতে থাকে তখনই দরজায় একটি লোক এসে বলে, বলছি এটা কি জগমোহনদার বাড়ি? হ্যাঁ বলুন। তখন জগমোহন সেখানে আসে। কি ব্যাপার দাদা, কি হয়েছে? আসলে আমি লটারি বিভাগ থেকে এসেছি। কিছু মাস আগে আপনি যে লটারির টিকিটটা কেটেছিলেন, আজ তার রেজাল্ট বেরিয়েছে। আর যাতে আপনি পেয়েছেন 25 লাখ। 25 লাখ টাকা? আর সাথে? হ্যাঁ, আর সাথেই খাবারটাও আমাদের কোম্পানির তরফ থেকে। এই কথা শুনে সোমা, জগমোহন আর রেনু খুব খুশি হয়। এরপর জগমোহন নিজের জমিতে ট্র্যাক্টর চালিয়ে তার পাথুরে জমিকে চাষের উপযুক্ত করে তোলে। সে জমিতে অনেক ফসল ফলায়, সেই সঙ্গে পাকা একটি বাড়িও তৈরি করে, আর শহর থেকে উন্নত মানের সার এনে নিজের জমিতে ছড়ায়, যার কারণে তার জমির ফসল খুব ভালো হয় আর তার অনেক লাভও হয়। আর দেখতে দেখতে জগমোহন ওই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়। এখন সে তার পরিবারের সব ইচ্ছে পূরণ করে হাসি খুশি দিন কাটায়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।